ডেভিল হান্টেও রাশ টানা যাচ্ছে না অপরাধীদের। আওয়ামী দোসরদের দুষলেন উপদেষ্টারা। ধর্ষণ ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ। ঐক্যমত কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই বললেন সিইসি। ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরে তফসিল। 2018 নির্বাচনে দায়িত্বে থাকা 103 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। র্যাবের আলেপের বিরুদ্ধে অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালে। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যোগ দিয়েছে বেসরকারি মেডিকেলও। রোগী স্বজনদের চরম ভোগান্তি। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শম্পা বিশ্বাস। চলমান অপারেশন ডেভিল হান্টের মধ্যেই দেশ জুড়ে ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণের মতো অপরাধ বাড়ছে, আর এতে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আরো জানাচ্ছেন সানি মৃধা। কমলাপুর প্ল্যাটফর্মে আহত মেয়েকে নিয়ে অসহায়ভাবে পরিবারের বসে থাকার এই দৃশ্য গত 29 জানুয়ারির। মেয়ের এক পাশের জখম থেকে যখন রক্ত ঝরছে তখন নির্বাক পুরো পরিবার। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না বৃদ্ধ বাবা মা। বাসা থেকে কমলাপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথে মতিঝিল শাপলা চত্বরে মাইক্রোবাসে আসা ছিনতাইকারীর হামলার শিকার হন তারা। ছিনতাইকারীরা চলন্ত গাড়ি থেকেই ব্যাগ টান দিলে সড়কে পড়ে থেতলে যায় ভুক্তভোগীর মুখের এক পাশ। ব্যাগ আসলো আমার মায়ের হাতে, ব্যাগটা নিয়ে গেছে টান্দা আমার মায়ের আনতে অনেক দূর উড়াইয়ে নিয়ে গেছে। পরে এই সামনে থেকে বাস আইতেছে, বাসের তলে পড়ে মরে গেলে বলে আমি কি পাল্টা একটা বাসের কইলে আমার মায়ের বাঁচা। শুধু এই একটি ঘটনাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ছিনতাইয়ের ঘটনা, যেখানে বেশিরভাগ ভুক্তভোগী নারী। তবে কি নগরে নারীদের চলাচল ঝুঁকিতে পড়ছে? তবে এসব ঘটনার প্রভাব তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে পড়ছে। হঠাৎ করে আমার রিকশার পাশ দিয়ে একটা বাইক থেকে আমার হ্যান্ডব্যাগটাকে অনেক জোরে টান দেওয়া হলো। আর একটু জোরে টান দিলে হয়তো আমি রাস্তায় পড়ে যেতাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি সতর্ক থাকার কারণে হয়তো আমার ব্যাগটা নিতে পারিনি। এগুলোর পরে না আসলে বাইরে যেতে আসলেই ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় কি চাকরিটাও ছেড়ে দিয়ে এখন বাসায় কিছুদিন বসে থাকি, এরকমও চিন্তা আসে মাঝে মধ্যে বাসায়। এই যে আমার বাসার নিচ দিয়ে যেতেছে, কার সঙ্গে গেট লাগাইছে না। দেশজুড়ে বেপরোয়া ছিনতাই, চুরি, ধর্ষণ, ডাকাতি প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় নাগরিকদের মাঝে বাড়ছে আতঙ্ক। এমনকি কোথাও কোথাও অপরাধীদের গ্রেপ্তার অভিযানে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এমন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে আস্থা হারাচ্ছেন নগরবাসী। পাশাপাশি রাষ্ট্রের কাছে নিরাপত্তা জোরদারে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। পুলিশ আমার স্পটটি একটু সামনেই ছিল, পুলিশ আমাদের নোটিশ করেছিল, কিন্তু পুলিশ আগায় আসে নাই। আর ওদের সবার হাতেই অস্ত্র ছিল, আমি ভয়েও তাদের ডাক দিতে পারি নাই। প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের জানমাল নিরাপদের জন্য তারা যেন আরো কঠোর হয়। সম্প্রতি অপরাধ দমনে ডেভিল হান্ট নামে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আর এই অভিযানে এখন পর্যন্ত আটকের সংখ্যা ৮,০০০ ছাড়িয়েছে। এরপরও দমন করা যাচ্ছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ডেভিল হ্যান্ড অপারেশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য যাতে সামগ্রিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ এটি যাতে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে কিন্তু খুব একটা বেশি ফলাফল তৈরি করবে না। নরসিংদীতে জেল থেকে 800 জঙ্গি পালাই গেল, তারপর শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের করে নিয়ে আসা হলো। 10,000 অস্ত্র লুট হলো, তার ভিতরে এখনও 2,000-এর বেশি অস্ত্র আপনার উদ্ধার করা যায়নি। তো এর কোনো বিষয় তো আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।
তাহলে পরে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। তো সরকার এই সমস্ত বিষয়গুলো করুক। অপরাধ প্রবণতা আগের থেকে বেড়েছে বলে স্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপরাধ দমনে আইনি তৎপরতা আগের চেয়ে জোরদার বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। আমাদের বর্তমানে দিনে রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় 500-র অধিক পেট্রোল টিম নিয়োজিত থাকে। এর বাইরে ফুড পেট্রোল থাকছে। তারপরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা বাড়ানো হয়েছে। প্রতিদিন কোনো না কোনো একটা নির্দিষ্ট এলাকায়, বিশেষ করে অপরাধ প্রবণ এলাকাগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভ্যাসগত অপরাধী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। সানিম মৃধা, এখন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টেও কমছে না সন্ত্রাস অপরাধ কর্মকাণ্ড। গেল রাতে বনশ্রী, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ছিনতাই গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এমন পরিস্থিতিতে ভোররাতে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন আওয়ামী দোসররা যে অর্থ লুটপাট করেছে তা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এছাড়াও রাজশাহীতে নিরাপত্তা বিষয়ক সেমিনারে পুলিশ মহাপরিদর্শক জানান, ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে। আরো জানাচ্ছেন আতর নিয়ন। রোববার রাত 11টা নাগাদ একই সময়ে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীতে। একদিকে বনশ্রীতে গুলি চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় 160 ভরি স্বর্ণ ও লাখ টাকার বেশি। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় রিকশায় যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া মিরপুর 1-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বাসায়ও হামলার ঘটনা ঘটেছে একই রাতে। ঘটনার পরপরই হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িওয়ালা ও সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী। আমি 3 তলায় যাওয়ার পরে 3 তলায় গেছে। আমি 3 তলায় যাই, বাড়িওয়ালা দরজা পিড়াইতে এরা কোনো সারা শব্দ নাই, কেউ গেট খুলে নাই। 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আমরা ফাইন মধ্যে মারছে। 2টা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 7টা লাগছে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ। তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই, এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে তার পদত্যাগের দাবিতে রোববার রাতে মিছিল করে ছাত্ররা। দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার ক্ষমতা থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝরাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে আরও পদক্ষেপ। জানান, গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে, যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আশ্বাস দেন সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি দেখা যাবে। সেই সাথে আওয়ামী দোসর ও সকল সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। এদিকে একই কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক। রাজশাহীর এক সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি।
আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো, এটা তো খুব স্বাভাবিক। রাজশাহীর ওই সেমিনারে অংশ নেন আইন উপদেষ্টাও। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট সোমবার থেকে মাঠে নামছে। আতাউর নিয়ন, এখন ঢাকা। ঢাকার আশুলিয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রাতে উপজেলার বারৈপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের সহকর্মীরা জানান, তানজিলা টেক্সটাইল লিমিটেডের এক নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকালে এ ঘটনার প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে জড়িতদের শাস্তির দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে বাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল জনপদ। নারীদের হেনস্থা ও সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বরিশালে ধর্ষণ বিরোধী মঞ্চের অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে নরসিংদী শিক্ষার্থীরা। কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ঝালকাঠিতে ধর্ষণ, ছিনতাই এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ে ধর্ষকদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শুরু হয়েছে গণপদযাত্রা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, ধর্ষণ ও নিপীড়নের ব্যানারে গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা কি বলছেন জানাবেন।
নাফি, গত কয়েকদিন ধরেই কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে তারা কিন্তু নেমেছেন এবং তারা এখনো পর্যন্ত আসলে শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন এবং বলা হচ্ছে যে শহীদ মিনারে তারা আজকে ছোট করে একটা সংক্ষিপ্ত সমাবেশ শেষেই কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করবেন এবং তাদের যেটা দাবি, তারা যেটা বলছেন যে দেশের বিভিন্ন জায়গায় যেহেতু ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনো বিচার এখনো পর্যন্ত করা হয়নি এবং অবিরত যেই ছিনতাই সহ নানা ধরনের কর্মকাণ্ড চলছে সেগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটা একেবারে নড়বড়ে বলে তারা দাবি করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বামদের বেশ কিছু সংগঠন এই ব্যানারে তারা দাঁড়িয়েছে এবং তাদের আসলে দাবি যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি নিয়ে তারা কিন্তু কিছুক্ষণ পরই এই পদযাত্রাটি শুরু করবেন এবং এখান থেকে যেটা দাবি জানানো হয়েছে যে এই যে সারা দেশে আসলে আইন শৃঙ্খলার অবনতি সেটা যাতে ঠিক করা হয়, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ গত 6 থেকে 7 মাস তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, তবে তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সেই দাবির আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা খুব বেশি দেখতে পাচ্ছেন না। তারই পরিপ্রেক্ষিতে একজন ভালো অর্থাৎ আগামী দিনে যাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায় তারই সেজন্য নতুন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তারা চাচ্ছেন এবং কিছুক্ষণ পরে এই সমাবেশ হবে এবং তারা যেটা বলছে যে শুধুমাত্র বামদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনই নয়, আশপাশের যারা মানুষ আছেন তাদেরকেও কিন্তু তারা আহ্বান করছেন যে তাদের অর্থাৎ দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের অনৈতিক অবস্থা আছে সেগুলো যাতে ঠিক করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে এর দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করেন সেই দাবি কিন্তু তাদের রয়েছে এবং কিছুক্ষণ পরে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করবেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে তারা এই দাবি করছেন, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে শুধুমাত্র দেশের বিভিন্ন জায়গায় নয়, ঢাকাতেও কিন্তু গত রাতে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারা যেটা বলছেন যে শুধুমাত্র দিনের ঢাকায় নয়, রাতের ঢাকার নিরাপত্তাও কিন্তু তারা নিশ্চিত করার জন্য বলছেন এবং কিছুদিন আগে কিন্তু ইডেন মহিলা কলেজ সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু রাস্তায় নেমেছেন এবং গতকালকে রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে এবং তারই সুরে কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেটা যাতে আগামী দিনে না থাকে, সেই অবনতি যাতে আগামী দিনে ঠিক করা হয় তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরেই তারা কিন্তু সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করবেন। তো শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তার উদ্যোগ নিয়েছে বলে জানান সিএসসি। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না আমরা মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই তাই রেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। সংস্কার নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, তবে তার জন্য বসে থাকা যাবে না। জনগণের জন্য কাজ করতে নেতাকর্মীদের গড়ে তোলার তাগিদ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু
অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। 2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 103 পুলিশ কর্মকর্তার বিপিএম এবং পিপিএম পদক প্রত্যাহার করেছে সরকার। এদিকে 6 মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। গেল 6 আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। জঙ্গি নাটক সাজিয়ে গুম রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় সিদ্ধহস্ত আলেপুদ্দিন ছিলেন র্যাব 11 এর কোম্পানি কমান্ডার। তার বিরুদ্ধে রয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিদের স্ত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আলেপের হাতে নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাবি হোসেনের প্রতিবেদন। আলেপুদ্দিন মানুষের চেহারায় এক ভয়ঙ্কর অমানুষ। জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষকে গুম রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় যিনি ছিলেন সিদ্ধহস্ত। র্যাব 11 কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করা এই আলেপ ছিলেন পুলিশের এএসপি। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারার দক্ষতার কারণে সে ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন। আলেপুদ্দিন পিপিএম। মূলত জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পরই আলেপ হয়ে ওঠেন নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। জানা যায় নিজেকে জল্লাদ ও টার্গেট শুটার নামে পরিচয় দিতে গর্ববোধ করত এই আলেপ। অপরাধী অলওয়েজ অপরাধী। বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা ব্যবসায়ী মতের অমিল হলে কেউই বাদ যেতেন না তার নির্যাতনের হাত থেকে। শুধু গুমি নয়, রেহাই পায়নি এক আসামির বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীও। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে স্ত্রীকে একাধিকবার করা হয় ধর্ষণ। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। জঙ্গি নাটক সাজিয়ে স্ত্রী সন্তানকে ধরে এনে নির্যাতন ও ভয় দেখিয়ে মন গড়া জবানবন্দি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের খুশি রাখতেন এই আলেপ। নির্যাতনের শিকার হওয়া ভয়ঙ্কর সেসব বর্ণনার কথা এখন টেলিভিশনকে জানান বেশ কয়েকজন ভুক্তভোগী। ক্রসফায়ারের ভয় দেখানো হতো, বিভিন্ন লোকের নাম বলতে বলা হতো। আসলে তো আমরা জঙ্গি ছিলাম না। চেয়ারে বসিয়ে মাটির সাথে শোয়া, বুকের উপরে পা দিয়ে, তারপরে লাঠি দিয়ে খোঁচাইয়া আমি নিস্তেজ হয়ে যেতাম। এরপর আবার একটু পানি খাওয়াতো। জানের হুমকি ধুমকি তো দেই, আর বউ পোলাপন দেখবি না, বেল শেষ। পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আলেপের বিরুদ্ধে গুমের অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার গুমের নাটক, জঙ্গির নাটক, সবগুলা নাটক মঞ্চায়নের সময় হচ্ছে তার র্যাব 11-এর চাকরিকালীন সময়ে। আলেপুদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব 11। র্যাবের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে গুম, বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ সহ বড় অভিযোগ থাকা সত্ত্বেও খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ও পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম ও বিপিএম। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের মদতপুষ্ট থাকা ও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার অংশ হিসেবে এই কর্মকর্তাকে শাস্তি না দিয়ে দেওয়া হয়েছিল সম্মাননা, আর তাতেই সে বেপরোয়া হয়ে উঠেছে আরও বেশি। এই ধরনের অভিযোগ তো আসলে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর পর্যায়ের অভিযোগ।
এই অভিযোগের যাতে পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা। দরিদ্র পরিবারের সন্তান আলেপুদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থাতেই জড়ান ছাত্রলীগের রাজনীতিতে। পুলিশে যোগ দেওয়ার পরই কুড়িগ্রামে তার এলাকায় শুরু হয় আধিপত্য বিস্তার। তিস্তা কুড়িগ্রাম রেলপথের জমি দখলের অভিযোগও পাওয়া যায় তার পরিবারের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমনে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় কাজ করেন র্যাবের এই কর্মকর্তা। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 13 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সুষ্ঠু বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কঠোর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরা জমজম টাওয়ারের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী মেহেরিন এনি। বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। এনি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে উত্তরা জমজম টাওয়ারের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। দেশে একের পর এক ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতির যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে। তার প্রতিবাদে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ বাংলাদেশের যে সংগঠনটি রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে তারা একটি বিক্ষোভ মিছিল করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে আসলে রওনা দিয়েছে এবং তারা এই রাস্তা ধরেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করবে। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মিছিল চলমান আছে এবং এই মিছিলের মধ্য দিয়েই কিন্তু এরা তাদের যে প্রতিবাদ সেটা কিন্তু জানাচ্ছে। তারা বারবারই বলছে যে এই যে দেশে একের পর এক আসলে ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছে, সেই ঘটনার পরও দেশে যে অরাজকতা এবং চলছে এবং সেই অরাজকতার প্রতিবাদেই কিন্তু তারা এখানে এসেছে। এবং তারা কিন্তু বারবারই একটা কথা এবং একটা দাবি কিন্তু তারা জানাচ্ছে, সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তারা পদত্যাগ চাচ্ছে এবং এই পদত্যাগের জন্যই কিন্তু তারা বারবার এখানে সেই দাবি তুলে ধরছে। এবং এখানে এই মুহূর্তে এই উত্তরার যে জমজমটারের সামনের যে চৌরাস্তা মোড়টি আছে সেখানে কিন্তু তারা জড়ো হয়ে এই ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতির যে প্রতিবাদে সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। সম্ভব এই ছিল আমার কাছে উত্তরা থেকে সরাসরি। দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন আনি। স্বাস্থ্য খাতে সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সরকারি মেডিকেলের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আদালতের রায়ের উপর নির্ভর করবে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। টানা কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, তবে সেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্লাসরুম। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে সাড়া দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজটির সকল বর্ষের শিক্ষার্থীরা। টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে অন্যান্য চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। দাবিগুলো নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি আসলে ছিল না। তো যেহেতু নতুন বাংলাদেশে সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা স্বাস্থ্য খাত কেন এটার বাদ যাবে। আমাদের যারা রেসিডেন্টস, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এমডি, এমএস, এফসিবিএস পার্ট 2 ট্রেনিং, তাদের কাজ হচ্ছে কিন্তু এখানে 24 ঘন্টা থাকা। আমরা তাদেরকে অলরেডি আমি আজকে সকালবেলা অফিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস আদেশ দিয়ে দিয়েছি, এটা সার্কুলার করে দিয়েছি, তারা যেন ওয়ার্ডে হাজির থাকে। একই দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে বিক্ষোভ মিছিল করেন
ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। গত কয়েক বছর ধরে একটা রিট বারবার ডিলে করা হচ্ছে, সে কারণে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। গাজী মেডিকেল কলেজ এটাও বেসরকারি মেডিকেল কলেজ, খুলনা স্বনামধন্য একটা মেডিকেল কলেজ। আমরাও ক্লাস এবং ডিউটি সবই বন্ধ করছি। স্বাস্থ্য খাত সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানী মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিভাগের অন্যতম এই হাসপাতালটিতে সেবাদানের বড় অংশ জুড়ে কাজ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা, কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতিতে সেবা ব্যাহত হচ্ছে। আগামী 25 তারিখে একটা রায় হবে, সেটা হচ্ছে বিএমডিসি নীতিমালা 2010, যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। আমরা চাই যে এই যে আইনটা সেটার জন্য বলবৎ থাকে। এদিকে ময়মনসিংহে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন এই আন্দোলনে। বেলা 12টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় 5 দফা পূরণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। পরে হাসপাতাল পরিচালকের কাছে দেন স্মারকলিপি। 25 ফেব্রুয়ারি আদালতের রায়ে কাঙ্ক্ষিত 5 দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন ও কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের। সাদাত শাহেদ, এখন। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি জানান তারা। সকাল 9টা থেকে কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের সামনে রেলপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে এই নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান তারা। এদিকে রেলপথ অবরোধের কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ হয়ে গেছে ঢাকার রেল যোগাযোগ। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। রাঙামাটির সাজেকে অন্তত 26টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন আগুন লাগার কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন, সেই সঙ্গে জানাবেন ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে কত সময় লাগতে পারে। শম্পা, আপনি জানেন যে আজকে দুপুর ঠিক 1টার দিকেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সাজেক পর্যটন কেন্দ্রে। সেখানে যে অবস্থা তৈরি হয়েছে, একটা ভীতিকর অবস্থা। সেখানে সেখানকার যে যারা পর্যটক আছেন এবং স্থানীয় যারা হোটেল মালিক, রিসোর্ট সমিতির যারা নেতৃবৃন্দ আছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, সবাই মিলে মূলত এই রিসোর্টগুলোর অগ্নি নির্বাপনের চেষ্টা করেছেন। স্থানীয় সেনাবাহিনী, পুলিশও সেখানে অংশ নিয়েছেন। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে অন্তত 30 থেকে 35টি রিসোর্ট সেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সেখানে যে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট পৌঁছায়নি। কারণ হিসাবে বলা হচ্ছে যে বাঘাইছড়ি উপজেলা সদরের থেকে যে দূরত্ব, সেখানে আসলে বাঘাইছড়ি সদরেও কোনো ফায়ার সার্ভিসের ইউনিট নেই। একই সঙ্গে পাশের যে জেলা রয়েছে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছানোর কথা। সেখানে আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এখনো সেখানে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে। তবে স্থানীয়রা বলছেন অন্তত 2 ঘন্টা সময় লাগতে পারে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছাইতে। উপজেলা যে নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেছেন যে সেখানকার নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা বেশ ভঙ্গুর। এই কারণে সার্বক্ষণিক যে বিষয়গুলো জানার জন্য নজরদারি করানো সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিছুটা সময় লাগবে। কেবল দিঘিনালা এবং আশেপাশে যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে যাওয়ার কথা, সেটি সংখ্যায় কত এবং কতক্ষণ পৌঁছাবে সেটি পৌঁছাতে কিছুটা সময় লাগবে এবং সেটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কতটা সময় লাগবে। আমরা কথা বলেছিলাম সেখানকার রিসোর্ট ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেটি বলছেন যে দুপুর 1টায় যখন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সাজেক অবকাশ রিসোর্ট সেটি পুড়ে যায় এবং সেখানে অগ্নিকাণ্ডের যে একটা অবস্থা তৈরি হয়েছে সেটি খুবই ভয়ঙ্কর। সেটি আসলে সেখানে জানেন যে 130 থেকে 32টি রিসোর্ট রয়েছে, সেখানে 8 শতাধিক কটেজ রয়েছে। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ড কোনোভাবে থামানো না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে বলে সেখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এই সাথে শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। ডেভিল হান্টেও রাশ টানা যাচ্ছে না অপরাধীদের। আওয়ামী দোসরদের দুষ্টান উপদেষ্টারা। ধর্ষণ ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই বললেন সিইসি। ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরে তফসিল। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। যোগ দিয়েছে বেসরকারি মেডিকেল ও রোগী স্বজনদের চরম ভোগান্তি। এবং রাঙামাটির সাজেকে অন্তত 26টি রিসোর্ট পুড়ে ছাই। পাহাড়ি রাস্তা হয় এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।